দেখুন, রাজ্যের উন্নয়নের পাঁচালী তৃণমূলের পাচন হবে শেষে। এবং এতে উন্নয়নের পাঁচালী না, চুরির পাঁচালী। উন্নয়ন কোথায় হয়েছে এই রাজ্যে? উন্নয়ন যদি হতো তাহলে আজকে কি পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নাটক করতে হতো, ভাত খাওয়ার নাটক করতে হতো মাটির থালাতে ছোট্ট অল্প একটু ভাত নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাটকটা করতে হচ্ছে কেন? করতে হচ্ছে এই কারণে, কারণ উন্নয়ন হয়নি। 60 লক্ষ 70 লক্ষ মানুষ আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তো আনন্দে তো যাচ্ছে না, বাধ্য হচ্ছেন তাই যাচ্ছেন। তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু বললে মিসলিড হবে, মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। কিন্তু আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব যখন আসেন তারাও তো এরকম গ্রামীণ মানুষের সঙ্গে বসে একসঙ্গে খান, সেই ফটো সেশনও হয়, সেটা নিয়েও তো প্রশ্ন আছে। আমরা আমরা নাটক করি না। আপনি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে খাওয়ার থালাটা দেখবেন, একজন মানুষ কি পরিমাণ খাবার খায় তার তো একটা অ্যামাউন্ট আছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় খাওয়ার থালার ছবিটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন দুটোর মধ্যে স্পষ্ট পার্থক্য। আমরাও তো গিয়ে খাই, নাটক করি নাকি? শুভেন্দু অধিকারীও তো আজকে যাচ্ছেন, তিনি আজকে না না, উনি যাবেন, খাবেন, সমস্ত কিছু করবেন, আমরাও করবো, কিন্তু ন্যাচারাল। নাটক না ম্যাডাম। নাটক করে কি হবে? লোকের বাড়িতে গিয়ে আমি এইটুকু ভাত নিলাম, একটু পাশে একটু এইটুকু নিলাম, তার আগে আমার সিকিউরিটি 10 বার চেক করে দেখলো, এই নাটক করার কি আছে? আমার কাছে সবই খবর এসছে। আমার জেলা থেকে গিয়ে উনি করবেন আর খবর আসবে না, তা তো হবে না। মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীকে তলব থানায়। মালদার চাঁচলে শুভেন্দু অধিকারী 2রা জানুয়ারি সভা করতে গিয়ে তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, আইসি প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেন, কমপ্লেন করেন। আইসি চিঠি পাঠিয়ে থানায় তলব করেছে। 19 জানুয়ারির মধ্যে থানায় হাজিরা দিতে 7 দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আদালতে ডাকা হবে, এটা বলতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে, শুভেন্দুবাবু যেটা বলেছেন সেটা আমরা সবাই শুনেছি। উনি কি বলেছেন? পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে। কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি, বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। শওকত মোল্লা বলছেন আইএসএফ নোংরা খেলা খেলছে। আসলে আইএসএফ বিজেপিকে ক্ষমতায় আনতে চায়, সেই কারণে নওশাদ সিদ্দিকীরা তলে তলে আপনাদের সাথে ভালো মতো বন্ধুত্ব করেছে। দেখুন, আমাদের সাথে তলে তলে কেউ বন্ধুত্ব করলেও আমরা বন্ধুত্ব করি না। আমরা যা করি সামনাসামনি করি। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এনডিএ গভর্নমেন্ট আছে, আপনারা জানেন। তলে তলে বন্ধুত্বের ব্যাপার নেই। আইএসএফ তার নীতি আদর্শ নিয়ে লড়ছে। আইএসএফ আমাদের পুরো 180 ডিগ্রি দূরে অবস্থান করে। তারা লেফট লেফট কংগ্রেসের সাথে গতবার ছিল, এবার কোথায় থাকবে আমরা জানি না। তারা কি করবে তাদের ব্যাপার। রাজ্যে যে সব আর ভাঙনের মতো জায়গায় যদি আইএসএফ দাঁড়িয়ে ভোট পায়, তাতে বিজেপির লাভ কি? বিজেপির কি কোনো পলিটিক্যাল লাভ আছে? কোনো পলিটিক্যাল লাভ নেই। সংখ্যালঘুদের ভোট ভাগ হলে তো আপনাদের লাভ না না, হবে। কোথায় ভাগ হচ্ছে? আইএসএফ সেই ক্ষমতা আছে কি? সেই ক্ষমতা আমরা তো দেখতে পাইনি এখনো পর্যন্ত। আইএসএফ ভাঙরে শক্তিশালী, যেখানে ওদের মুড়িদ আছে। ওদের ভোট ব্যাংকটা হচ্ছে ওদের ওই যে ধর্মীয় স্থান আছে, তার মুড়িদ যারা হয় তারাই দেখি জেনারেলি আইএসএফ এর সমর্থক হয়। সুকান্ত, আপনি সিঙ্গুর যাচ্ছেন আজকে, মূলত কি বার্তা দেবেন? কারণ একটা সময় সিঙ্গুরের ধর্ণা মঞ্চে রাজনাথ সিংকে দেখতে পাওয়া গিয়েছিল। সেই সময় তো শিল্পের বিরোধিতা করে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি আন্দোলন করেছিলেন। আজকে সিঙ্গুরের মানুষকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? দেখুন, আজকে অনেকগুলো বার্তা আছে। তার মধ্যে একটা হচ্ছে, প্রশাসন থেকে শত চেষ্টার পরেও প্রায় 250 জন সিঙ্গুরের কৃষক কিন্তু এনওসি দিয়েছে এই সভার জন্য। মানে সিঙ্গুরের কৃষকদেরকে কিন্তু ভয় দেখানো হয়েছিল। পক্ষান্তরে বলা হয়েছিল যেন এনওসি না দেওয়া হয়, কারণ আমরা চাষের জমি বা চাষযোগ্য জমিতেই সভা করার জায়গা হয়েছে, যেখানে চাষ নেই এখন এই মুহূর্তে। তো স্বাভাবিকভাবে এটা একটা বিরাট বড় বার্তা যে সিঙ্গুরের কৃষকরা বুঝতে পেরেছেন যে তাদের জীবনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিমিনি খুলেছে। আমি যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সভার প্রস্তুতি দেখতে, এবং তার সাথে সাথে প্রস্তুতি দেখার সাথে সাথে আমি স্থানীয় মানুষের কাছেও যাব, তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে আসুন। তার বক্তব্য, তার চিন্তাধারা গোটা বিশ্বকে প্রভাবিত করছে। যখন আপনারা, তিনি বাড়ির কাছে আসছেন আপনার, আমরা সবাই যাব দেখতে, আমিও থাকবো, সবাই থাকবেন আপনারা। কিন্তু সুকান্ত, সেই সময় টাটাদের ন্যানো কারখানায় চলে যাওয়া, আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে, কারণ তারপর থেকে অবশ্যই কোনো অবশ্যই বিনিয়োগ হয়নি, সেটা একটা বড় ভুল বা তার প্রভাব এই রাজ্যকে এখনো চোকাতে হচ্ছে? অবশ্যই। এবং কলকাতার সহ
এই যে আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছিল, সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়া নিয়ে। এবং সেই সময় টাটা যুগান্তকারী, রতন টাটা, স্বর্গীয় রতন টাটা, তিনি যুগান্তকারী একটি মন্তব্য করে গেছেন কি আমি যে খারাপ এম ছেড়ে আমি ভালো এম এর কাছে গেলাম। এটা কিন্তু যুগান্তকারী মন্তব্য। এবং আমরা বলছি বিজেপি সরকার এলে, 26-এ যে বিজেপি সরকার আসবে, সেই সরকার সিঙ্গুরে শিল্পায়নের জন্য এগোবে, ওই জমিতেই আমরা কারখানা তৈরি করবো আজ ফের কৃষকদের সহমত নিয়ে। আজ ফের হাইকোর্টে ইডির শুনানি। আগের দিন আমরা দেখেছিলাম শুনানি চলাকালীন কি ঘটেছিল। না, সে তো মহামান্য আদালত সেই রায় দিয়েছে, সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মানবেন, কারণ গতদিন আমরা দেখেছি আইনমন্ত্রী ওখানে বসে সবাইকে প্রভোগ করছিলেন যে চিৎকার চেঁচামেচি করো। আজকে মকর সংক্রান্তি হচ্ছে, গঙ্গাসাগরে চরম অব্যবস্থা, প্রায় 1000-এরও বেশি পুণ্যার্থী ঠান্ডা গনপরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। না, আমি তো কালকে গেছিলাম, চরম অব্যবস্থা, কোনো রকম হিন্দুদের অনুষ্ঠান নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। এটা যদি ইস্তেমা না কি হয় সেটা হতো, তাহলে দেখতেন অনেক মাথা ব্যথা ডিজি গিয়ে ঘুরে বেড়াতো, সমস্ত কিছু দেখতো। চরম অব্যবস্থা, কিছু নেই। এবং যে লোক আসেনি, লোক কমছে। সব থেকে যেটা আমাদের ইয়ের বিষয়, লোক কিন্তু কমছে। আমি গতকাল গেছিলাম, লোক নেই, লোক সংখ্যা কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। SIM মানে দুষবেন, কটাক্ষ করবেন, পারলে মেরেও দিতেন, কামড়েও দিতেন, সেই সুযোগটা নেই, সেই জন্য পাচ্ছেন না। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন এসআইআর এ কাদের নাম বাদ যাচ্ছে, যাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাচ্ছে, যাদের কোনো ডাউটফুল ভোটার তাদের নাম বাদ যাচ্ছে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গে বাইরে থেকে লোক আসেনি? এসেছে তো, বছরের পর বছর আমরা দেখেছি তো, ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে এই পশ্চিমবঙ্গে, এটা বাস্তবিকতা। হিন্দুদের সংখ্যা কমেছে সীমান্তবর্তী এলাকায়, মুসলিম সংখ্যা বেড়েছে। টোটালটা কি বায়োলজিক্যালি পসিবল? যারা বিশেষজ্ঞ তারা বলছেন না, বায়োলজিক্যালি অর্থাৎ জৈবিকভাবে এটা সম্ভব নয়, এটা অনুপ্রবেশের মাধ্যমে সম্ভব। 26-এ যদি আপনারা যেতেন, টাটাদের আনতে পারবেন না? টাটা গ্রুপ দেখুন, টাটা গ্রুপকে আনতে পারবো কিনা এই মুহূর্তে আমার কথা না বলে, টাটা গ্রুপের সাথে কথা না বলে বলা উচিত না। কিন্তু আমরা শিল্পায়ন করব, ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। কৃষকরা যদি বলে যে হ্যাঁ ওই জমি আমরা দিতে রাজি আছি, আমি যতদূর জেনেছি এখন তারা রাজি আছেন, যদি তারা রাজি থাকেন ওই জমিতেই শিল্প হবে, আমরা শিল্প আনবো। আমাদের সেই ক্ষমতা আছে, আমাদের সেই যোগাযোগ আছে, আমাদের প্রতি সেই বিশ্বাস শিল্পপতিদের আছে বা লগ্নিকারীদের আছে। এবং সেই শিল্পের মধ্যে, শিল্প যারা স্থাপন করবে তাদের মধ্যে টাটাও হতে পারে। আজও সিঙ্গুরের BLO রা কৃষক notice- পরিবারকে কি সেই ভরসার জায়গাটায় আনতে পারবেন? কারণ একটা সময় আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব করে সত্যি দেখা গিয়েছিল। না দেখুন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়টাই আপনাদেরকে বুঝতে হবে। তখন আমরা এখানে এনডিএ ছিলাম, তো এনডিএ এর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছিল। কিন্তু যখন রতন টাটা সিদ্ধান্ত নিলেন তিনি এখানে থাকবেন না, গেলেন কোথায়? বিজেপির কাছেই গেলেন। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী তখন ছিলেন গুজরাটে, তার কাছেই গেলেন না? তখন তো আমরা সেখানে বাধা দিইনি যে রতন টাটা গেছে বলে ওখানে আমরা করতে দেবো না, এখানে যেহেতু আমাদের এনডিএ। আমরা দেখেছি যে রতন টাটা ওখানে গিয়ে ন্যানো কারখানা করলে পরে গুজরাটের উন্নতি হবে। আমাদের সব রাজ্যগুলো এইভাবে শিল্পায়নের পথে এগোচ্ছে। আমাদের আহ, যে রাজ্য, যে আমাদের উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশে সন্ধেবেলা মেয়েরা বেরোতে ভয় পেত আমাদের সরকার আসার আগে, সমাজবাদী পার্টির সরকার এমন অবস্থা করে দিয়েছিল, সেখানে ভাবতে পারেন সেই উত্তরপ্রদেশের ডিফেন্স করিডোর হচ্ছে। আর আমরা যারা বাঙালি, যাদের বুদ্ধি এত বেশি, যাদের ইন্টেলেকচুয়ালিজম নিয়ে অনেক কথা হয়, আমাদের ভালো ভালো ছেলেমেয়েরা যাদবপুর, শিবপুর, আইআইটি থেকে বেরোচ্ছে, তারা কোথায় যাচ্ছে? সেই উত্তরপ্রদেশে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে, সেই তামিলনাড়ুতে গিয়ে কাজ করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর শপথকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ভোট আসলেই প্রধানমন্ত্রী আসেন এবং উদ্বোধন করেন। সমস্ত প্রায় পলিটিক্যাল। গোটা বছরই তো উনি আসেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা কেন উনি এটার সমালোচনা করছেন বুঝতে পারছি না। তো ভোট এলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো গোয়াতে যান বা গিয়েছিলেন, আমাদের ত্রিপুরাতে গিয়েছিলেন, আসামে গিয়েছিলেন। তো সেখানে কেন যান তারা? রাজনীতির লোক, তারা তো রাজনীতিক প্রচারে আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। বাংলার মানুষের জন্য নরেন্দ্র মোদী যা যা করেছেন সবটা তো দিদি নিজের বলে চালায়। সে 102 অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু তো কেন্দ্রের টাকা। এই যে পাড়ায় সমাধান হচ্ছে, 15 ফিনান্সের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় দম থাকলে বলুন কি 15 ফিনান্সের টাকা আমরা নিইনি? সব তো 15 ফিনান্সের টাকায় হচ্ছে, কেন্দ্র সরকারের পাঠানো টাকা। কেতুগ্রাম, বীরভূম বিভিন্ন জায়গায় আজও BLO রা হিয়ারিং এর নোটিশ দিচ্ছেন। SIR হিয়ারিং এর নোটিশ এখনো দেওয়া হচ্ছে বিভিন্ন ভোটারকে। দেখুন, সে তো নির্বাচন কমিশনের বিষয়, তারা কতদিন সেটাকে লিঙ্গার করবে, প্রয়োজনে তারা এক্সটেনশন করতে পারে। যতদূর জানি আজকে ফর্ম 7 যে জমা দেওয়ার শেষ দিন আজকে সম্ভবত,
তো নোটিশ যদি যায় তো এটাকে তো এক্সটেন্ড করা উচিত, তাহলে না হলে তো সম্ভব হবে না। অনেক জায়গায় ফর্ম জমা দিতে পারছে না, এমনও অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, অনেক জায়গায় বিডিওদেরকে উপর থেকে সব জায়গাতেই বিডিওদেরকে ইনস্ট্রাকশন গেছে, এসডিওদেরকে ইনস্ট্রাকশন গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে ফর্ম 7 জমা নেবেন না আপনারা। যদিও নির্বাচন কমিশনের নিয়ম বলছে যে একজন ব্যক্তি 30টি এই ধরনের কমপ্লেন করতে পারেন, তারা অভিযোগ করতে পারেন, কিন্তু এখানে নিচ্ছে না। তো নির্বাচন কমিশনকে আমরা জানাবো, আমাদের এসআইআর এ যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা নির্বাচন কমিশনকে জানাবেন এবং জানিয়ে এর অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। হয়তো কোনো ফোন নাম্বার দিতে পারেন, কোনো ইমেল আইডি দিতে পারেন, সেখানে আমরা পাঠাবো। গতকাল দেখা গেল বেশ সেটা। কিছু বিশিষ্ট জন তারা নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন এবং সেখানে এতদিন তৃণমূল যে কথাগুলো বারবার বলেছে, দেব কেন নোটিশ পাবে, অমর্ত্য সেন কেন নোটিশ পাবে, এই যে বিষয়গুলো সামনে উঠে আসছে, এটা না আপনারা না, দেব কেন নোটিশ পাবে না, এটা এই জিনিসটা আপনি আমাকে বুঝিয়ে বলুন তো। কার ল অনুসারে? আর্কিমিডিসের ল অনুসারে, নিউটনের ল অনুসারে, না কার ল, ফ্যারাডে ল অনুসারে? কার ল অনুসারে দেব নোটিশ পাবে না? দেব পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল না। দেবের বাবা মুম্বাইয়ে কাজ করতো, তার ভোটার লিস্টে মুম্বাইয়ে নাম ছিল। দেব তো 2010-এ এসছে এই রাজ্যে, ভোটার লিস্টে নাম এসছে তার। তার কাছে নোটিশ কেন যাবে না? তাকে শুধু ডকুমেন্টটা দিয়ে দেখাতে হবে। যেভাবে সম্ভব ফিজিক্যালি গিয়ে যদি সম্ভব হয় কারো মাধ্যমে পাঠাতে পারেন, সেই বিষয়ে ব্যবস্থাও আছে। ঠিক আছে, Thank you. থ্যাংক ইউ।